السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের আজকের ইলমুস সরফের উদ্বোধনী ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা কে কোথায় থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছি আমরা একটু কমেন্ট করে জানিয়ে দিচ্ছি। আর আমাদের যারা শিক্ষার্থী ক্লাস করতে প্রবলেম হচ্ছে তারা এখন প্রয়োজন একটু কল দিবেন না। আপনারা কাকে বলবো বলে তো লাভ নেই। শুনেন, আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের। আজকের ক্লাসটি পাবলিকলি হবে, এজন্য ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে? সবাই আজকে ক্লাসটি করতে পারবে। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাদের সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু নিশ্চিত করুন আপনারা। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে? জি, আমাদের সাথে নাইমুল ইসলাম যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের অন্যান্য শিক্ষার্থীদের কি এখনও ক্লাস পায় নাই? আমরা যারা পেয়েছি আমরা একটু কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, জি, শুক্রিয়া। ওকে, আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাব, আমাদের সময় কম, পড়াশোনার দিকে চলে যাব। আর মৌলিক কথায় চলে যাচ্ছি। আমাদের সাথে ইরফান যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঠিক আছে, শুক্রিয়া। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ইলমুস সরফটা হচ্ছে ফাউন্ডেশন। আমাদের শিক্ষার্থীরা মাদ্রাসা থেকে ঝরে যায় যে প্রধান যে কারণ, এর মধ্যে একটা কারণ হচ্ছে ইলমুস সরফ না পারা। তো আমরা আজকের করছি হচ্ছে আমাদের ইলমুস সরফের সপ্তম ব্যাচের ক্লাস। আজকে উদ্বোধনী ক্লাস। আমরা এর আগে 6টা ব্যাচ শেষ করেছি আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে শেষ করেছি এবং আমরা চেষ্টা করেছি যে সবচেয়ে বেশি কাজ করার জন্য শিক্ষার্থীদের জন্য, যাতে করে আমাদের শিক্ষার্থীদের সরফের কোনো দুর্বলতা না থাকে। তো আমরা আজকে সরফের উপর মৌলিক আলোচনা করব। আসলে আপনাদেরকে বলি, যারা কোর্সে ভর্তি হয়েছেন আপনারা হাহুতাশ করার কারণ নেই। আমাদের কোর্সটা তো আজকে নতুন না, ঠিক আছে? এটা সপ্তম ব্যাচ চলতেছে, এই জিনিসটা মাথায় রাখবেন। এটা তো ভাই সপ্তম ব্যাচ, তাহলে সপ্তম ব্যাচ হলে আপনার কখন লিঙ্ক দেওয়া লাগবে, কখন কি দেওয়া লাগবে সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যখন লিঙ্ক দেওয়া দরকার হবে আমরা দিব, আপনাদেরকে প্রাইভেট গ্রুপে দিয়ে দেব। যারা বই নিয়েছেন আমাদের, কেউ কেউ একটু কনফিউজড যে হুজুর আমাদের বইটা তো চেঞ্জ হয়েছে কিনা। না, আমাদের বই চেঞ্জ হয় নাই, নতুন যে ভার্সন আসছে, আমাদের সরফ বইটা শেষ হয়ে গেছে, তো আমরা নতুন যে ভার্সনে কাজ করছি, বইটাতে 2টা কালার করছি আমরা। সেম বইটাই 2 কালার করছি, আর সাথে সাথে কিছু ভুল ছিল গত বইতে, এই বইতে চেঞ্জ করছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের করে দেবো আমরা, যারা বই কিনে নাই বা কিনতে পারেন নাই অথবা বই পৌঁছায় নাই, আপনাদেরকে আমরা বইয়ের পিডিএফ দিয়ে দেবো। অর্থাৎ পড়ার জন্য আপাতত পিডিএফ দিয়ে পড়বেন, কোনো প্রবলেম হবে না। হুবহু বইয়ের পিডিএফটাই দিয়ে দেবো, ঠিক আছে? শেষের কিছু ক্লাস আছে, তালিমের ক্লাস, সেগুলোর ক্ষেত্রে আমরা আপনাদেরকে আমাদের যেই ক্লাসের ক্লাস নিছি যেটাতে, ওটার কপি দেব। সেমই, একই, সব কিছু একই, টোটাল কাজগুলো আমার নিজের করা, সুতরাং ভয় পাওয়ার কারণ নেই, অগোছলো কিছু হবে না। তো আমি আপনাদেরকে একটু কথা বলি, যেহেতু অনেক শিক্ষার্থীরা লিঙ্কে এখন আসতে পারে না ক্লাসে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে ইলমুস সরফটা কী এবং আমরা কিভাবে পড়লে আমরা পারবো। ইলমুস সরফ শিখে আমরা কি শিখবো? দেখেন, আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আমি আবার বলছি, কোনো রকম প্রবলেম হবে না আপনাদের। আমি বলি, আপনাদের প্রায় 150 জন প্লাস স্টুডেন্ট অ্যাড হয়েছে, প্লাস স্টুডেন্ট যোগ হয়েছে। বলেন তো, এতগুলো শিক্ষার্থীকে আমরা একটা কোর্সে কিভাবে একদিনে এনরোল করে দিই? সবাইকে ঢুকতে হয়, কেউ টাকা পাঠাইছে, কেউ বই নেয় নাই, বই পায় নাই, এই প্রবলেমগুলো তো সলভ করতে হয়, তো স্বাভাবিক ব্যাপার। তো একটু প্রবলেম তো হবেই, একটা দিন একটু কষ্ট করেন, এটা নিয়ে বেশি কনফিউজড হবেন না। প্রবলেম হলে ক্লাস তো করতে পারতেছেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, সবাই ক্লাস করতে পারবেন। কি পাসওয়ার্ড দেওয়া লাগে, কি করা লাগবে, এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না, আমরা ধারাবাহিকভাবে আপনাকে দিয়ে দেবো।
আমাদের ক্লাসের যে কাজটা সেটা আমি আপনাদেরকে বলি। দেখেন, ইলমুস সরফটার দুইটা কারণে আমাদের শিক্ষার্থীরা শিখে না। এক নম্বর হচ্ছে আমাদের যে প্রচলিত সিস্টেম, এই সিস্টেমে শিক্ষার্থীরা শুধু মুখস্থ করতে দেয়। মুখস্থ কেমন বা আপনাদের বুঝাই। মনে করেন মাজি, তো মাজি মানে হচ্ছে অতীতকালীন যেই বার্বগুলো আছে পাস্টের আর কি। তো এই যে পাস্ট পড়ানোর জন্য শিক্ষার্থীদেরকে 24টা বহস পড়ায়, 24টা বহস। এই 24টা বহসের মধ্যে বহস, এই 24টা বহস পড়ানোর পরে কি করে জানেন? 24টা বহস প্রত্যেকটা আবার 14টা করে। চিন্তা করছেন? এতগুলা শব্দ পোলাপাইন যখন মুখস্থ করে, পোলাপাইন আর পড়তেই চায় না। বুঝছেন? আর দ্বিতীয় কারণ হচ্ছে, এটা হচ্ছে একটা মৌলিক কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের কোনো প্র্যাকটিস নাই। এই জন্য আমাদের বইগুলো দেখবেন ধারাবাহিক ইজরা দেওয়া, অর্থাৎ প্র্যাকটিসটা হচ্ছে মূল। প্র্যাকটিসটা কীভাবে করানো যায়? আমরা আপনাদেরকে প্রায় 50টার মতো প্র্যাকটিস ক্লাস দেব শুধু সরফের উপর। আবার না হতে আমাদের প্রায় 70টার মতো 60+ প্র্যাকটিস ক্লাস থাকবে, যেটা মূলত টার্গেট হচ্ছে আপনাকে বাস্তবিক পক্ষে জিনিসটা বোঝানো। প্রথম দিন কথা বলছি তো তো আপনার কাছে একটু অগোছলো মনে হতে পারে। এই কথাগুলো একদম ধারাবাহিকভাবে আস্তে আস্তে শুনবেন, কারণ আমাদের বইটা এভাবেই সাজানো যে জীবনেও সরব পড়ে নেই সে এইভাবে পারবে, এবং আমাদের কোর্সটা এভাবেই সাজানো, মানে জীবনেও যে নাহু চিনে না, মাজি চিনে না, মুজারি চিনে না, এগুলোই এভাবেই কাজটা করেছি। তো আমরা আপনাকে একটু মৌলিক ধারণা দিচ্ছি আমরা ইলমুস সরফটা আসলে কি। আমরা একটু বইয়ের ভিতরে চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে। আমরা বইয়ের প্রথম থেকে আমরা কথা শুরু করব, ইলমুস সরফ থেকে। আমাদের বইয়ের যে সূচিগুলো আছে এইগুলো আছে, একটু পড়বেন। যারা পুরান বই নিয়েছেন আমাদের, তাদের জন্য আমি দুঃখিত যে আসলে বইয়ের আপডেট হয়েছে, আপনাদেরকে কিছু মানে খুব একটা চেঞ্জ হয়েছে তা না, সেম সিস্টেমই। ঠিক আছে, বই যে ধারাবাহিকতায় আমাদের কোর্স সেই ধারাবাহিকতা। আমাদের কোর্স শুধু আমি যে নিজে করাই তা না, আমার এই বইয়ের উপর অনেকেই কোর্স করাচ্ছেন আলহামদুলিল্লাহ। অনেকে আমাদের কাছ থেকে বই নিয়ে কোর্স করাচ্ছেন। তো বইটা আমার নিজের লেখা, কিন্তু যে কেউ কোর্স করায় আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে অনেকেই কোর্স করাচ্ছেন। ওকে, আমরা আমাদের মৌলিক কথায় চলে যাচ্ছি। ইলমুস সরফটা আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের বই থেকেই, মুখ দিয়ে না বলে একটু বইটাও সাথে থাকুক। দেখেন, আরেকটা বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে পড়ানোর সময় আমরা কি করি জানেন? এলমুস সরফ কিভাবে আসছে, এলমুন শব্দের অর্থ কি। তো আমরা দেখছি যে বইয়ের মধ্যে 14টা অর্থ লেখে এলমুনের, তো ছেলে মুখস্থ করে। আবার সরফ শব্দের 14টা অর্থ লেখে, মুখস্থ করে। তো এই ছেলে জীবনে জানে এটাই যে এই সরফ শব্দের অর্থ হইলো এই পরিবর্তন করা, এই করা, সেই করা। এরপরে বিভিন্ন অর্থ, এলম শব্দের অর্থ হচ্ছে জানা, বুঝা, অনুধাবন করা, বিভিন্ন অর্থ জানে, এটাই হলো সরফ, সে বুঝে। এরপরে জানে যে সরফ কে আবিষ্কার করলো, কবে আবিষ্কার হইলো। এই হলো শিক্ষার্থীদের শিক্ষার অবস্থা। সরফটা যে বাস্তবিক কোনো কাজ নেই, বুঝে নাই। এজন্য যখন কোরআন শরীফে সরফ পায় তাহাকি করতে পারে না, একটা সিগা বলতে পারে না, বলতে পারে না। কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্র্যাকটিক্যালি সমস্যা আমাদের, যে আমরা গদ বাদা শুধু মুখস্থ করাই, বোঝানোর কোনো সিস্টেম নেই। তো আমি আপনাদেরকে কনফিডেন্টলি বললাম আমাদের কোর্সে আমরা সর্বোচ্চটা দিয়ে কাজ করব। এক একটা টপিক বোঝানোর জন্য, মাজির বোঝানোর জন্য, মুজারে বোঝানোর জন্য ধারাবাহিক প্র্যাকটিস ক্লাস দেব। এরপরে পরীক্ষা নেব, এরপরে আপনাদের করব, কি যেন বলে, আপনাদের পড়া আদায় করব ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো আপনাদের মনোযোগটা আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যদি দেখি এই সরফ অর্থ কি আমরা জেনে লাভ নেই। সরফ কাকে বলে আমরা জানি। সরফের মৌলিক কথা হচ্ছে যে শাস্ত্র এস এম ফেল নিয়ে যে শাস্ত্র আলোচনা করে। এখানে এস এম ফেল বলতে রূপান্তরযোগ্য, যেগুলো রূপান্তর হয়, জাস্ট রূপান্তরযোগ্য কিছু এস এম ফেল নিয়ে আলোচনা করে। মূলত ফোকাস থাকবে ফেলের উপর। এস এম খুব একটা পরিবর্তন হয় না, অল্প কিছু হয়, কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনযোগ্য কিছু এস এম ফেল নিয়ে আলোচনা করবে, মূলত ফেল নিয়ে আলোচনা করবে। পরিবর্তন কিন্তু প্রত্যেক ভাষাই হয়। আপনি যদি ইংরেজির মধ্যে দেখেন ভার্বটা পরিবর্তন হয়, মনে করেন ইট, তো এটাকে মাঝে মাঝে আপনি দেখবেন যে অ্যাট হয়, পাস্ট ফর্মে ইটেন হয়। ঠিক আছে, আবার যদি আপনার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যদি আইএনজি যুক্ত করি, সেটাকে যদি পরিবর্তন মনে করেন, আমি যদিও মনে করি না, আপনি যদি মনে করেন তাহলে ইটিং হয়। অথবা প্রয়োজনের সাথে 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 আপনার কি হইতে পারে, মনে করেন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার এস বাই এস যুক্ত হয়। এই তো। আবার যদি আমরা ইনফিনিটিভের দিকে তাকাই, অর্থাৎ ইনফিনিটিভ অথবা জিরান্ড, সেখানে টু ইট হইতে পারে। এই
এরপরে আপনার মনে করেন জিরান্ড হইতে পারে অথবা পার্টিসিপল হইতে পারে। এই ভার্বগুলো মূলত জিরান্ড পার্টিসিপল এগুলো ভার্বের প্রকার না, কিন্তু চেঞ্জ হয় তো, এটা বললাম। সেটা হচ্ছে মানে কি বলে, সেটাও একরকম ইসিম। যাই হোক, তো ভার্বের পরিবর্তন হয় কেন বলেন তো? ইংরেজি ভাষায় আপনি যদি মনে করেন যে চেঞ্জটা কেন হয়, আপনি দেখবেন যে কথা বলার জন্য প্রয়োজনের তাগিদে চেঞ্জটা হয়। প্রয়োজনটা কেমন? আমরা ভাষা যখন শিখি, তো ভাষাতে আমাদের কাজটা কি? স্বাভাবিকভাবে আমাদের আরেকজনের সাথে কনভারসেশন করতে হয়, তো কথা বলতে হয়। তো কথা বলার জন্যই মূলত ভাষা। তো ভাষাটাকে আপনি নিজের করে শেখার চেষ্টা করেন, যে আমি এখন সরফটা পড়বো কেন? যাতে আমি কথা বলতে পারি। এটা চিন্তা করবেন যে আমি কথা বলতে পারি আরবিতে। এটা যদিও ভাষা কথা বলার জন্য ডিপেন্ড করে আপনার প্র্যাকটিস, কিন্তু মৌলিকভাবে মনে রাখবেন, একটা ভাষা শিখতেছেন, ভাষার মৌলিকত্ব শিখতেছেন। আপনি কিভাবে কথা বলবেন? একজন মানুষ আসছে, তো তাকে আপনি কি বলবেন? যে তুমি বসো। 10 জন আসছে, তাহলে কি বলবেন? তুমি বসো? অবশ্যই তোমরা বলবেন। তাহলে ভার্বের চেঞ্জ হতে হবে এখানে। এরপরে আপনার মনে করেন সে, তো সে এর জন্য আলাদা একটা ভার্ব ইউজ করতে হবে। সে মানে সে তো এখানে নাই, তাহলে আমাদের কিছু ওয়ার্ড চেঞ্জ করতে হবে। এই যে সে বলার জন্য কিছু শব্দ আছে, সে তো তারা বলার জন্য, বা দুইজন যদি হয় তারা দুইজন, তাহলে আরেকটা ওয়ার্ড আছে। আবার তারা সকল হয়। এখন আসেন, যে আমার সাথে আসছে সে হলো পুরুষ, তাহলে তার সাথে একটা পুরুষবাচক শব্দ ব্যবহার করতে হবে। যে আসছে সে মহিলা, তার একটা মহিলাবাচক শব্দ ব্যবহার করতে হবে। এই সব মিলিয়ে 14টা শব্দ আছে, যেগুলো মুখস্থ করলে আপনার মানে পুরা কখন কি ব্যবহার করবেন ক্লিয়ার হয়ে যাবে, ভয় পাওয়ার কারণ নেই। তো আমরা কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে আমরা এলমুস সরফটা দিয়ে আমরা কি জানবো। আমি আপনাকে এত ডিটেলসে যাইতে চাচ্ছি না। আপনি যখন কথা বলেন, কথার মধ্যে আপনার কি কি লাগে, জাস্ট আপনি এটা চিন্তা করেন, জাস্ট এটাই আমরা শিখাবো। মনে করেন আপনি কথা বলতে গেলে মনে করেন সে মানে ভার্বের ক্ষেত্রে সাধারণত, এসএমের ক্ষেত্রে খুব একটা আলোচনা নেই, এসএমের মূল আলোচনা ফোকাস হবে না হতে। তো ভার্বের ক্ষেত্রে কি কি ভার্ব ব্যবহার করতে হয়? যদি আমরা কথা বলতে যাই, সেখানে বলতে হয় যে তুমি কেমন আছো, অথবা সে কেমন আছে, তোমরা কেমন আছো, তারা কেমন আছে, এই তো। এরপরে মানে কিছু শব্দ থাকবে, সে উপস্থিত আছে যারা, একজন উপস্থিত, দুইজন উপস্থিত, তিনজন উপস্থিত, তারা উপস্থিত আছে, পুরুষ মহিলা। এই জাস্ট আপনি এই পড়াটাকে নিজের মতো করে নেন, যে আমি এটা আমার একদম প্রয়োজনীয়, প্রত্যেক দিনের প্রয়োজন। এটা গদবাদা কিছু মুখস্থ করার কাজ না। যেমন আমরা মাঝিতে আমি আপনাদেরকে মুখস্থ করাবো না 24টা, আমি 24টা বস মুখস্থই করাই না। আমার মুখস্থ হইব 4টা। 4টা কীরকম? হ্যাঁ বোধক না বোধক, যে আমি খেয়েছি খাইনি, বা যেটা আমরা প্যাসিভ বলি, যে তাকে মনে করেন দুরিবা, তাকে মারা হয়েছে, তাকে মারা হয়নি। এই এটা আমরা শেখাবো। আর মুজারেতে আমরা কি শেখাবো? মুজারের যেগুলো প্রত্যেকটাই প্রয়োজনীয়। মুজারে হচ্ছে কি, সে খাচ্ছে, খাবে, এভাবে। তো আমরা এক কথায় আপনাকে একটু সহজ করি, মানে পেছানো গোছানো লাগতেছে আপনার কাছে সরফটা। তো আমি সরফের মৌলিক প্রথম কথা বললাম যে সরফ আপনি শিখবেন আপনার জীবনের জন্য, মানে চাকরির জন্য না, আর অন্য কোনো কিছু না। আপনি আরবিতে কথা বলবেন, তো আপনার আরবিতে কথা বলার জন্য যেই যে শব্দগুলো দরকার, এটা আপনি নিজের মতো একে প্রত্যেক দিন আপনার যে কথাগুলো বলতে হচ্ছে, সেগুলোর জন্য আপনি শিখবেন। এই চিন্তাটা মাথায় নেন। তো আমি টোটাল সরফটাকে যদি আমি আপনাকে বলি যে পুরো সরফে আমি কি আলোচনা করব, এক কথায় বলে দিই, আপনারা মুখস্থ করে নেন। আমাদের টোটাল সরফের আলোচনার টপিক হচ্ছে 1 নম্বর মাজি। আমি লিখে দিচ্ছি, দেখেন, মাজি মুদরে, আমর, নাহি, ইসমে মুশতাক। এই শেষ, এই শেষ। আর কিছু আমরা প্লাস তালিল শিখবো। তো তালিলও সরি, আমরা এগুলার জন্য এগুলোর সাথে সাথে কিছু বাব শিখবো, মূল সাহেবের যেগুলো আলোচনা বাব। আমরা আবার গদ বাদা 43টা বাব পড়াবো না আপনাদেরকে। এই 43টা বাব পড়ায় পড়াবেন, এগুলো পড়তেই চায় না। কয় মাদ্রাসাগুলোতে মনে করেন আলিয়া মাদ্রাসা কয় মাদ্রাসা 1 বছর পড়ে আছে, একটা ছেলে তাহাকিক পারে না। 1 বছর পড়ে আছে, এটা তাহাকিক করতে পারে না, গদ বাদা পড়তেছে। তা আমরা চেষ্টা করবো একদম যেগুলো প্রত্যেক দিন ব্যবহার হয় কোরআন হাদিসে, এগুলো আমরা একদম ধরে ধরে আপনাকে দেখাবো। তা আমরা 43টা বাব পড়াবো না, আপনাদের 17-18টা বাব মুখস্থ করাবো, ক্লিয়ার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। মানে আমাদের বইতে তো সবটাই থাকবে। এরপরে মাঝির মধ্যে আমরা 24টা পড়াবো না, থাকবে বইতে 24টাই থাকবে। আপনারা আমি আবশ্যকীয় করে দেবে, এই কয়টা পড়েন, বাকিগুলো আপনি যখন স্টুডেন্ট পড়াইবেন বলে দিবেন, ওগুলো কাম নাই কোনো। তো এগুলোর আলোচনা। তাহলে এখন এই পুরা সরফটা আমি আলোচনা করে দিলাম আপনার, এক কথা মৌলিক আলোচনা। এরপর আমরা সাথে সাথে বাপ কিছু আলোচনা করব, সাথে সাথে তালিলের আলোচনা হবে, কিছু বাদ যাবে না। তো এগুলা বুঝলে এমনিতেই বাপ বুঝবেন,
বা বুঝতে অল্প দুই একটা ক্লাসে যথেষ্ট। তো এখন আসেন আমরা মূলত কি আলোচনা করব। এই মাঝি আপনাকে কি শিখাইবে? মাঝি শিখাবে যে অতীতকালে আপনি কেমনে কথা বলবেন। সে এসেছে, সে খেয়েছে। আরেকটা প্রবলেম, অনেকে বাংলাই বুঝে না, অনেকের বেসিকটা বেশি দুর্বল। যাদের বেসিক একদম দুর্বল, মনে করেন স্কুলে পড়ছেন আগে, এখন আরবিটা মোটেও বুঝতেছেন না, তাদের জন্য আমাদের প্রথম পরামর্শ হচ্ছে আপনারা অন্তত পক্ষে এসো আরবি শিখি বইটা পড়ে নেবেন। কি হলো? এসো আরবি শিখি বই আবু তাহের মেজবা সাহেবের, ঠিক আছে? এসো আরবি শিখি, এটা একটু নিজে নিজে পড়লেও পারবেন ইনশাল্লাহ, খুব সহজভাবে হুজুর লিখেছেন। এই পড়া নিলে আপনার একটু বেসিক ফাউন্ডেশনটা হবে যে আসলে আরবিটা কী জিনিস, একটু ধারণা হবে, ঠিক আছে? আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো আমাদের ক্লাসটা শেয়ার করে দেন। জি, অনেকে যুক্ত হয়েছেন, জালাকাঠি এনএস থেকে শুক্রিয়া। হ্যাঁ, যেটা দরকার হবে করে দেবো, হ্যাঁ, টেনশনের কিছু নেই। অনেকে শেয়ার করেছেন, সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের অন্ততপক্ষে সরবটা পারো, এরা যে সরব পারে না এই কারণে মাদ্রাসাই পড়ে না। কারণ প্রত্যেক পরীক্ষায় তাহাকিক আসে, তো ওই বেচারা তো তাহাকিক বুঝেই না। আমি আমি একটা মাদ্রাসায় এখন বর্তমানে আছি, তো আমার মাদ্রাসার কথাই যদি বলি, আমি যদি বলি যে ক্লাস 6 থেকে আলেম পর্যন্ত হয়তো 5 জন শিক্ষার্থী, প্রায় 500 প্লাস স্টুডেন্টের মধ্যে 5 জন হয়তো পাওয়া যেতে পারে যারা তাহকিক পারে। তবে 5 জন পাইতে খুবই কষ্ট হবে, আমি একদম মানে নফি করলাম না, 5 জন পাবেন। তাহকিকের মতো একটা নর্মাল বিষয় এটা শিক্ষার্থীরা পারে না। এবার যদি আরেকটু কঠিন করি, বাংলাদেশে যদি শিক্ষকদের কথা বলেন না, প্রায় অনেক মানে বিশাল পরিমাণ শিক্ষক তাহকিক পারে না, পড়ে না। তো কারণ চিন্তা করছে যে মাদ্রাসায় পড়ে হীনমন্যতায় ভুগে, তো মাদ্রাসায় পড়ে লাভ কি, তো অসহায় অবস্থায় থাকি, ঠিক আছে? মাদ্রাসায় পড়ে ঠিকই কিন্তু হীনমন্যতায় ভুগে। ওকে, আমরা মৌলিক কথায় চলে যাচ্ছি। অনুরোধ করছি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আমাদের শিক্ষার্থীরা অন্যরাও আমাদের ক্লাসগুলো করতে পারে, আরবি বুঝতে পারে। জি ইনশাল্লাহ কিছু ক্লাস করেন, এরপরে বুঝতে পারবেন ইনশাল্লাহ, আপনাকে সহজ করে দেবেন ইনশাল্লাহ। সরফটা আমরা ওই যে আমাদেরকে এখন অনেকে ওয়াজ করে, হুজুর আপনি 3 মাসে সরফ পড়াবেন, আমি তুমি আপনার 1 সপ্তাহ সরফ পড়াবো। শুধু তালিলের জন্য আরও কিছু সময় লাগে, প্র্যাকটিসের জন্য কিছু সময় লাগে, এই জন্য 3 মাসে মানে 3 মাস সময় দিছি, কম বেশি দিছি নাকি, কম দিছি নাকি? সরফ কোনো কঠিন কিচ্ছু না, পড়া কি আছে বলেন? এই মাঝি অতীতকালে সে কেমনে কথা বলবে, তো এখানে আমরা 12টা ওয়ার্ড শিখবো, 14টা ওয়ার্ড শিখবো। এই 14টা ওয়ার্ডের কিছু একতলাপ মানে ভিন্ন রূপ আছে, এগুলো দেখবো। আবার মাঝিতে এখানে মুজারে মনে করেন 14টা ওয়ার্ড, সে মুজারে বর্তমান এবং ভবিষ্যতে কিভাবে কথা বলবে, বর্তমান এবং ভবিষ্যতে সে কিভাবে কথা বলবে। মনে করেন আমি কথা বলছি, আমি যে এখন কথা বলতেছি, কথা বলছি, কথা বলবো, যাচ্ছি। মনে করেন আমি বললাম, মনে করেন আপনি বললেন আই এম গোয়িং, তো আমাদের এখানে কি করতে হয়েছে বলেন তো? এটার জন্য এটা তো কন্টিনিউয়াস মানে চলমান আর কি, মুজারে। তো মুজারে বলতে এখানে 2টা বোঝায়, বর্তমান এবং ভবিষ্যৎ। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? বর্তমান ভবিষ্যৎ 2টা বোঝায়। তো আই এম গোয়িং আমি যাচ্ছি, অথবা আই উইল গো, গো আমি যাব, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি বলবো বলেন? যাওয়া মানে কি, যাহাবা না, তাহলে আযহাবু। এক ওয়ার্ড দিয়ে আপনি কয়টা বুঝাইতেছেন মুজারের? মুজারের আরও কিছু ওয়ার্ড আছে, মনে করেন আমি যাচ্ছি, অথবা আই গো, আই গো আমি যাই, সেম কথা। আমি যাই এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট। আমি যাই, আমি খাই, আমি লিখি, আমি বলি, আমি পড়ি, এগুলো সব প্রেজেন্টে ইউজ হয়। ইংলিশেও যেমন প্রেজেন্টে ইউজ হয়, স্বাভাবিক একটা অবস্থা, ন্যাচারাল অবস্থা বর্ণনা করে, ঠিক আরবিতেও এটা মুজারের মধ্যে ব্যবহার হয়। তাহলে আপনি বর্তমানে কিছু করতেছেন, ভবিষ্যতে কিছু করবেন, তো এটার জন্য আপনাকে একটা আরবি শব্দ ব্যবহার করতে হবে, এটা জেনে ব্যবহার করতে হবে, জাস্ট এটাই মুজারে, এই তো শেষ। এত হাহুতাশের কিছু নাই যে হায়রে এগুলো এই পড়া শেষ, আর কিছু নাই ভাই। এই মাঝে অতীতকালে আপনি কিভাবে কথা বলবেন, বর্তমানে কিভাবে কথা বলবেন, ভবিষ্যৎ সরি বর্তমান ভবিষ্যৎ এটার মধ্যেই আছে। এর বাইরে কি আছে? কাউকে আদেশ করবেন, এই তুমি মারো, ইদ্রিব তুই মারো। যদি মহিলা হয় তাহলে আরেকটা শব্দ ব্যবহার করতে হবে, ইদ্রিবি তুমি মারো। মহিলারা করবেন যে তুমি তো মহিলা, তুমি ইদ্রিবি। এই জাস্ট এখানে এত আহামরি কিছু নাই। তাহলে আপনাকে আদেশ করার জন্য কিছু ওয়ার্ড লাগবে,
এবার আসেন নাহিদ, তাকে কাউকে নিষেধ করার জন্য এই যে তুমি করবা না, লা তাদরিব, তুই মারবি না, নিষেধ করেন না, এই তো এটা নাহি শেষ। এসমে মুশতাক কিছু শব্দ আছে যেগুলো মানে ইয়াতেও আলোচনা হয়, কি মানে নাহুতেও আলোচনা হয়, আর এগুলার যেহেতু স্ট্রাকচার চেঞ্জ হয়, মনে করেন একজন মারছে, যে মারে তারা বলা হয় দরে ফাইল আর কি। তো দুইজনে যদি মারে তাহলে দরে বানে, ঠিক আছে, এই বা ফাইল আনে। আরেকটা সমস্যা আছে আমাদের শিক্ষার্থীরা না বুঝে, আমাদের শিক্ষার্থীদেরকে নাহু সরফ শেখানোর ক্ষেত্রে সবাই পড়ায় ফালা ফালা। এখন বলুন হুজুর ফালা পড়লে সমস্যাটা কোথায়? সমস্যা আছে। ফালা পড়লে সমস্যাটা হইল ভাই, এই ছেলেটা ফালার বাইরে আর কিছু ব্যবহার করতে পারে না। এটা আরেকটা শব্দ দিয়েও বুঝান, সব সময় ফালা পড়াই দেবো, মাঝে মাঝে ভাই নাসারা পড়ান, সমস্যা নেই। আপনি দেখেন আমি বুঝাই কেমনে ফালা কেমনে বুঝে না, দেখেন যেমন ফালার ইসমে মাফুল হচ্ছে মাফউল, মাফউলুন, এটা দিয়ে পড়ায় সব জায়গায় দেখবেন মাফউলুন, মাফউলানে, মাফউলুনা। এখন এর অর্থ দেয় একজন কৃত। কৃত আপনি বলেন ভাই, আমি তো এখন এই বয়সে বুঝি না, আমি বাংলা ভাষা নিয়ে অনেকদিন পড়াশোনা করছি, পড়াইছি ছাত্রদেরকে, দীর্ঘ সময় বাংলা সাহিত্য বাংলা গ্রামার নিয়ে কাজ করছি। এটা তো আমার এখনই বুঝতে কষ্ট হয় যে একজন কৃত মানে কি। তো এই শিক্ষার্থীরা তো এই পড়া পড়ায় তো জীবন শেষ করে দিচ্ছি আমরা, কথাটা বুঝে না। তাকে সহজ আধুনিক হচ্ছে না, আমাদের মানে আরবি সিস্টেমে কোনো আধুনিকতা আসতেছে না। দেখবেন কোনো একটা স্মার্ট বোর্ডেই ক্লাস হয় না। আমাদের হুজুরা চিন্তা করে যে হুজুরদের দোষ না, এটা শিক্ষার্থীদের দোষ, শিক্ষার্থীরা টাকা দিয়ে পড়তে রাজি না কেউ, বুঝছেন। এই জন্য হুজুরও চিন্তা করে যে কিরে এখন আধুনিক সব হচ্ছে। আপনি দেখবেন অনলাইনে কোনো আরবি ক্লাস পাইবেন না, কেমনে দিবে আরবি ক্লাস? আরবি ক্লাস দেওয়ার মতো সিস্টেম নেই, ফ্রি ক্লাস দিয়ে রাখবেন, কোনো রেসপন্স নেই, আরও কিছু সমস্যাও আছে। আর এরপরে কেউ কেউ পড়ায় আরবি ক্লাস কোনো রকম একটা কম্পিউটার নিয়ে কোনো রকম পড়ায়, আর সাউন্ড সিস্টেম ঘের করে, হেও বুঝে না, কিছু বুঝে না, কোর্স ফি দিয়ে রাখছে 200 টাকা 100 টাকা, পোয়াবেন পড়া কোনো রকম শিখে, কী শিখছেও বুঝে না। যাই হোক, এগুলা উদ্দেশ্য না। তো উদ্দেশ্য হচ্ছে আমাদের আধুনিক হওয়া দরকার ছিল। এর ভাই আজীবন তারে মাহফুল পড়ামো। এখন আসেন এরপরে আরেকটা জিনিস দেখে, মনে করেন পড়ায় ফাইলুন। আরে ভাই ফাইল মানে কি কয়? কর্তা। এই বেচারা তো কর্তা বুঝে না। তো তারা যদি আমরা পড়াইতাম যে ভাই দেখেন নাসের মানে সাহায্যকারী, এই কথাটা সে সহজ বুঝতো না। আপনি বলেন কয়টা সরফের বইতে আপনি পড়ছেন যে নাসেরুন, নাসিরানে, নাসেরুনা পড়াইছে আপনারে? পড়াইছে ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, একজন কর্তা, দুইজন কর্তা, তিনজন কর্তা। তো বেচারা তো কর্তা কেউ বুঝে না, কি কর্তা হর্তা, আমাদের ঘরে তো কোনো কর্তা হর্তা নেই। যদি আমরা বলতাম যে সাহায্যকারী, তো সে সহজে বুঝতো যে কিরে আমি তো সাহায্য করছি আজকে। হ্যাঁ, আমি যদি করতাম মাইট দেয়, যে বেচারা মাইট দেয় হলো দরেব, তাহলে সে বুঝতো। তো আমাদেরকে একটু সহজ করে শিখলে আসলে সম্ভব। ওই যে বললাম না, মানে এক গদ বাতা শুধু মুখস্থ করা 24টা বহস, কোনো কামে লাগে না এই 24টা বহস। আমি আপনাদের কাছে বললাম এরপরে মাজিরে প্রকার করছে মনে করেন 6 প্রকার, বা এত প্রকারের দরকার ছিল না। আমি বলবেন হুজুর আপনার বইতেও তো 6 প্রকার আছে, এখন যেটা মাশহুর সেটা না দিলে তো আবার সমস্যা। মাশহুর এটা পড়ুক না, সেটা পড়ে যদি শিখতে চায় শিখবে, কেউ কেউ কাছে পড়ে আরেকটু শিখবে, কথা বুঝতে পারছেন? আরে ভাই এত প্রকারের দরকার ছিল না একদম। আমি আপনার একদম হরফান দেখাবো যে কোন জায়গায় এই কাজটার দরকার হয়েছে। এই মাজির প্রকারগুলোর দরকার ছিল না। মাজি নর্মালি প্রকার করবে, মাজি মুতলাক শেষ, মাজি একটাই প্রকার শেষ। হ্যাঁ, এরপরে যে বাকিগুলো এগুলো আস্তে আস্তে শিখাবে শিক্ষার্থীদেরকে। এটা বেসিক ছাত্র, এটা যে ফালা পারে না, কখ পারে না, ওরে এখন 24টা মুখস্থ করাইতে করাইতে ওকে আর জীবন পড়বই না এগুলো, বুঝছেন? তো আমরা একটু সহজীকরণ করার টার্গেটে আমরা কাজ করতেছি, ইনশাআল্লাহ খুব সহজে পারবেন। এরপর আমাদের কাজটাকে দেখেন, আমি আপনাকে মাজি পড়াবো, আমাদের 10 নাম্বার দেওয়া আছে দেখবেন বইতে, 10 নাম্বার। প্রথম 10-এ মাজি আলোচনা আমাদের। তো আমরা প্রথম 10 নিয়ে একটু কথা বলি দেখেন। তো আমি আপনাকে মাজিটা কিভাবে শেখাবো। মাজি শেখানোর ক্ষেত্রে আমার যে সিস্টেম প্রয়োগ করব সেটা হলো মাজির যে শব্দগুলো আমরা সেটা চার্ট করব, কারণ সব শব্দরই দিন শেষে 14টা বহস আসবে, 14টা আসবে, ঠিক আছে? 14টা চার্ট আপনার মুখস্থ করতে হবে। এখন বলবেন হুজুর 14টা এতগুলো মুখস্থ করতে পারবো না, তাইলে কিছু করার নেই, আমার মুখস্থ করতে হবে 14টা। এই 4টা মুখস্থ করলে একদম মরণ পর্যন্ত খাই দিতে পারবেন এটা দিয়ে, কারণ সব জায়গায় একই, পুরুষ মহিলা, এই তো একজন দুইজন তিনজন, এই তো, এছাড়া কিছু নেই। তো আমরা মাজিটা কীভাবে, মনে করেন আপনাকে মাজিটা আমি পড়াবো, মাজিটা চিনাবো আপনাকে। মাজি আলামত জবর আলিফ অসাকিন তাসাকিন তা না তা তুমা তুম তি তুমা তুন্না তু না, এভাবে আপনাকে স্ট্রাকচার দিয়া ছন্দ বিভিন্নভাবে মুখস্থ করাবো। তো আপনার একদম ধারণা হবে। ধারণা হওয়ার পরে আমি কাজ করবো কি দেখেন, আমি আপনাকে
ইজরা ক্লাস দিব। ইজরা ক্লাসটা কীরকম? ইজরা বা তামরিন ক্লাস, ইজরা ক্লাস যেগুলো দেবো, ইজরা ক্লাসের কাজ হলো যেটা, সেটা হলো আমি কোরআন শরীফ থেকে দেখাবো এটা মাজি। তা আপনি কবেন কি রে আনা আমতা মাজি কেন হয়েছে, আমি বলবো যে তা জবর হয়েছে, আনা আমতা মাজি হয়েছে। তো এভাবে আপনাকে প্র্যাকটিস ক্লাস দেবো আমরা মাজির উপর, ওখানে লেখা থাকবে মাজি। এটা রেকর্ড ক্লাস দেবে, স্মার্ট বোর্ডে রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস না এটা। তো আপনি মূল ক্লাসের পরে রেকর্ড ক্লাসটা দেখবেন, দেখার পরে আপনার চিন্তা হবে যে এটা তো মাজি। এরপরে মাজি হইলে এটা একজন না দুইজন এটা বুঝবেন, তাহলে আপনি অনুবাদ করতে পারবেন আস্তে আস্তে মাজির। এরপরে আমরা আপনার কাছ থেকে পড়া শুনবো অথবা এর উপরে পরীক্ষা নেব। এরপরে আসেন ঠিক সেমভাবে মুজারের ক্ষেত্রে এরকম, আমি আমার বইটা থেকে দেখাই আপনাকে। মনে করেন আমি আপনার মাজির আলোচনার পরে আমি কি করছি, আপনার মাজির যদি আলোচনা যখন শেষ হয়েছে কিছুই দেখা যাচ্ছে না, দেখেন একটা শিক্ষার্থীদেরকে আমরা মাজি যখন শিখেছি। এরপরে আসেন আপনি আমাদের অনলাইন বর্তমান সময়ে কোনো একটা বইতে দেখবেন এমসিকিউ নেই, এমসিকিউ নাই এমন, যেহেতু আমাদের এনটিআরসি শিক্ষা ব্যবস্থার উপর এমসিকিউ চলে আসছে, অথচ একটা বই এনটিআরসি এমসিকিউ আকারে শুরু হয় না। আলহামদুলিল্লাহ আমরা কাজ শুরু করছি, আমাদের বইটা তো অলরেডি চলে গেছে, হাজার হাজার কপি চলে যাচ্ছে, বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে আমাদের পাঠ্য হচ্ছে, ইন্ডিয়াতে আমাদের বই পাঠ্য হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন তো আমি এখানে আপনারা কি কাজ করছি দেখেন, আপনাদের কথা শুনবো ইনশাল্লাহ, হ্যাঁ আগামী ক্লাসে কথা বলবো। আর কিছু শিক্ষার্থী আছে জানেন, এরা দিন রাত শুধু চাকরি চায়, যে হুজুর আমি চাকরি চাই, আল্লাহ যা করে, তুই পড়ালেখা করবে না। হুজুর পড়ালেখা করতে আরবি পড়তে মোটেও ভালো লাগে না, শুধু আরবি প্রভাষক হইতে চাই, একটু পড়বে না। তোর মতো জালেম যদি আরবি প্রভাষক হবে, এটা মাদ্রাসা তো শেষ হইবে। তুই পড়ালেখা করবে না, তুই একটা শিখা পারবে না। দেখেন তো মাজিকে আমরা চেনানোর জন্য দেখেন এখানে কি করছি, যদিও যাদের পুরান বই তারা কবি হুজুরের ব্যাপার নাই, আমাদেরটা এই নতুন ভার্সন আমরা লাল করছি, তো কুলনার ভিতরে লাল করে দিছি যেটা মাজি, এটা মাজি, দেখেন এটা মাজি, এটা মাজি। এইভাবে আমরা কিন্তু দেখেন মাজিগুলো দেখাই দিছি, ঠিক আছে মাজি। এভাবে মুজারাটাকে দেখাইছি, দেখানোর পরে আমরা নিজেরা দিছি একটা অনুচ্ছেদ, সেখান থেকে শিক্ষার্থীরা মাজি বের করবে। এরপরে বহু নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নটা হলো এই অধ্যায় থেকে প্রশ্ন, এমন না যে একটা গদবাদা কিছু দিয়ে দিছি প্রশ্ন উত্তর, গদবাদা মুখস্থ করা কি হয়? এই ছেলেটা যখন এটা পারবে না সে বইটা পড়বে যে কিনা আমি এটা পারি না কেন, বই দেখবে বইতে কি লেখছে, তাইলে না হলো। দেখেন আমি কিন্তু উত্তরমালা এখানে দিইনি, উত্তরমালা দিছি শেষে, যে একটু কষ্ট করে নেক না, ঠিক আছে ওকে। তাহলে আমরা এভাবে কাজ করেছি, আমরা এবার চলে যাচ্ছি মূল আলোচনায় আমাদের। এরপর আরেকটা কাজ আপনাদেরকে দেখাই, আপনি মাঝি শিখছেন না, এখানে শুধু মাঝি নিয়ে আলোচনা হবে, অতিরিক্ত কোনো কথাবার্তা হবে না। এই যে এগুলো লিখছি না, এগুলো মোটেও পড়াবো না আপনাদেরকে, টেনশনের কিছু নেই, ভয় পাওয়ার কারণে যে হুজুর এই যে বইতে তো লিখে রাখছেন এগুলো মনে হয় পড়াইবেন, মাইতামা মান স্মৃতি এগুলো পড়াই আপনি মনে হয় জীবন শেষ করবেন, মোটেও করবো না, এগুলো পড়াবো না, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে, এগুলো দরকার নেই কোনো। সাহসিকতার সাথে বলতেছি, ভয় পাওয়ার কিছু নেই, আপনারা বুং বাং বুঝে দিচ্ছি না আমি আবার, ঠিক আছে। দেখেন এগুলো আপনি নিজেরা অনুবাদ করবেন আস্তে আস্তে। এরপরে এখানে যেটা কাজ সেটা হচ্ছে পৃথিবীতে যত মাজির ব্যবহার শব্দার্থ দরকার, প্রত্যেক ভাষার মূল কি বলেন তো ভাই, ভোকাবুলারি। শব্দার্থ না জানলে তো আপনি ভাই ভাষা পড়ে কোনো লাভ নেই। তো আমরা কি করছি দেখেন বইটাতে, এই যে আপনি বাংলাটা এখানে আরবিতে হাত দিয়ে রাখবেন, রাশেদ প্রবেশ করেছে, তাহলে আপনি তো জানেন মাজি করেছে মানে অতীত, তাহলে আপনি দাখালা বলবেন। আয়েশা বের হয়েছে যেহেতু মুয়ান্নাস, তো মুয়ান্নাসের একটা ওয়ার্ড ব্যবহার করবেন। এভাবে মানে আপনার টোটালি সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেলেন এটা, এই স্ট্রাকচারটা এটা। তখন দেখবেন আপনি পৃথিবীতে যে কোনো আরবি শব্দ আসে, বাংলা আসে, আপনি হুটহাট আরবি করে ফেলতে পারতেছেন। আমার কথা বুঝতেছেন? আপনারা একটু রেসপন্স করেন না, আপনাদেরকে তো দেখতেছি না। আপনারা যদি শেয়ার করছেন যারা, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আপনাদের আন্তরিকতার কারণে হয়তো বা অনেক দূর এসেছি, শুক্রিয়া। কোর্সের ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন, এখন কোর্স কি কেমনে কি এগুলো ভাই আলোচনা করতে পারবো না, ঠিক আছে। আমি মোটেও এখন আর করবো না, কি যেন বলে, এগুলো নিয়ে আলোচনা করতে মোটেও রাজি না এখন। কোর্সের সময় শেষ, আমরা হয়তো আর কয়েকজন শিক্ষার্থী নেব কোর্সে, আমাদের চাহিদা উপর ডিপেন্ড করে। হুদাকে আমি পুরো মাসে কোর্সে ভর্তি নিয়ে হুদা এত দরকার নেই, আমাদের এত টাকা পয়সা দরকার নেই। আরেকটা কথা বলে দিই, কোর্সে অবশ্যই ক্লাস করতে হবে। এবছর থেকে কোর্সে আমরা কড়াকড়ি করবো ক্লাসের ক্ষেত্রে। কোর্সে ভর্তি হয়েছেন কেন? চেহারা দেখানোর জন্য? অবশ্যই ক্লাসে থাকতে হবে।
এবং অন্তত পক্ষে ডেলি একটা প্রশ্ন করতে হবে, প্রশ্ন লিখে করলেও লিখে করবেন, হুজুর বুঝি না হুদাই একটা প্রশ্ন করে দেবেন, লিখে রাখবেন যে হুজুর এটা কী হয়েছে। যদিও বকা খাওয়া লাগবে মাঝে মাঝে একটু, বকা খাইলে সমস্যা কি, ঠিক না? দেখেন, কারণ উল্টাপাল্টা প্রশ্ন করলে তো করবে কি, অন্যান্য শিক্ষার্থীরা তো আবার যাবে যে ইত্যা করবে যে কী শুরু করছে, তো আপনি একটু চিন্তা ভাবনা করেই প্রশ্ন করবেন, ঠিক আছে? যাই হোক, তো এগুলো আপনি মুখস্থ করবেন, এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, মুখের জড়তা শেষ হয়ে যাবে। আপনি আগে পড়ছেন ওই যে মুখস্থ করে রাখছেন ফালা ফালা ফালু এগুলো মাঝে, তো আপনি তো এখন পারবেন না বাস্তবিক ব্যবহার করতে। বাস্তবতার মাঠে কত প্যাটার্নে আর মানে মাঝি আসতে পারে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি, যত প্যাটার্নে আসতে পারে সব প্যাটার্নে। আপনার যেভাবে মহিলা আসে পুরুষ আসে, একজন মহিলা আসে দুইজন মহিলা আসে, হ্যাঁ তা বেশি মহিলা আসে, সব একসাথে দিয়ে দিছি। তো এগুলো আপনি মুখস্থ করতে হবে, মানে স্বাভাবিক আপনার শব্দার্থটা হয়ে গেল, ইয়ে হয়ে গেল, ঠিক আছে? ক্লাসের কথা বুঝতেছেন কিনা জানি না, কারণ প্রথম দিন তো, প্রথম দিন কথা একটু কষ্ট হইতে পারে আপনার, যে হুজুর আপনি এত দ্রুত কথা বলেন, আপনার কথা তো শুনতে পাই না, বুঝতে পারি না। যোগাযোগের নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন। শুনেন, এগুলা ক্লাসের মধ্যে আর বলবো না, এগুলো আমাদের আমাদের পেজে আছে 74569114, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন, ঠিক আছে? বলবেন হুজুর বুঝতে ফেললেন, বুঝতে ফেলছি, স্ক্রিনশট দিয়ে লিখে লিখে নেন, ক্লাস সময় নষ্ট হচ্ছে আমাদের। ক্লাস তো ক্লাস, আরেকটা হচ্ছে পণ্ডিতি করা দরকার নেই, কিছু আছে যে কিন্তু হুজুর এটা এত ওয়াজ দরকার নেই, আমাদেরকে শুধু পড়ান। আরে গাদা পুষ, কতক্ষণ কতক্ষণ পড়াইলে এর শিখা হইবে? ওয়াজে পড়ার মূল আলোচনা হচ্ছে যে স্ট্রাকচার, যে পরামর্শ দিবে টিচার, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। পড়া তো আপনি বইতেই পড়তে পারবেন নিজে নিজেই। ওকে, আমি বা অনেক কথা বলে ফেলবো, কারণ আপনারা তো নতুন, আমি তো আবার নতুন হিসাব করি না, আমি চিন্তা করি যে সবাই তো পুরানি, ঠিক আছে? ক্লাস করতে হবে ভাই, আপনি যদি মনে করেন ওই শুয়ে শুয়ে শিখে ফেলবেন, এত সহজ না, মনে রাখবেন ক্লাসে থাকতে হবে। এবং অবশ্যই অবশ্যই ক্লাস করতে হবে, ক্লাসে থাকতেই হবে, হাতের লেখা লিখতে হবে। আপনি আপনি এখনও বুঝছি আমি, আপনি যেটা চিন্তা করতেছেন না, আরে এগুলো তো সহজ, পারবই তো, দু একবার পড়ে হবে না। আপনারা যেগুলো দিলাম মুখস্থ করতে হবে, এরপরে আপনি কোরআন শরীফ থেকে নিজে নিজে মাঝি বের করতে হবে, যে একটু মাঝিগুলো বের করি। না আপনি মোটে বার করবেন না, আপনি চিন্তা করছেন যে হয়ে গেছে, আমি এখন বড় হুজুর, মাদ্রাসার মুহতামিম, তা আমার কি এটা হয় নাকি আমার দিয়ে? তাহলে ভাই সম্ভব না কিছু করা, ঠিক আছে? সমস্যা হবে না ইনশাল্লাহ, সমস্যা হবে না, টেনশন কিছু নেই। ক্লাস করতে হবে, ক্লাস করবেন না এরপরে বলবেন যে হুজুর বুঝি না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যারা ক্লাস করবেন না তাদের কোনো প্রশ্ন নেওয়া হবে না, মনে রাখবেন। ক্লাস করবেন না আপনি, আপনি আসবেন হুট করে যে হুজুর এক সপ্তাহ পরে আসছি। আর এই বছর আমরা যেটা সুযোগ দিছি, যেমন ষষ্ঠ ব্যাচ, ষষ্ঠ ব্যাচের অনেক শিক্ষার্থী রিকোয়েস্ট করছে হুজুর ষষ্ঠ ব্যাচে ক্লাস করতে পারি না, সপ্তম ব্যাচে একটু দেন। তারপরে অনেক রিকোয়েস্টের কারণে অনেকের অ্যাড করে দিছি, কিন্তু সেটা আর সামনের ব্যাচ থেকে হবে না, কোনো সুযোগ নেই। সামনে যে ব্যাচ শুরু হবে সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা আবার ভর্তি হতে হবে নতুন করে, কারণ এই সুযোগ দিলে সমস্যা। চিন্তা করে যে প্রত্যেক মাসে তো 2 মাস পরে তো আবার পামই, তো থাক না। আবার কিছু আছে পণ্ডিত, পণ্ডিতটা হলো মনে করে রেকর্ড তো আসেই, দেখবো কিচ্ছু হবে না দেখা, বিশ্বাস করেন দেখা হবে না, রেকর্ড দেখা তো সহজ না। আমার রেকর্ড সবচেয়ে ভালো মানের রেকর্ড, আপনারা ভিডিও দেখেন না ওই মানের রেকর্ডিং, সাউন্ড সিস্টেম নাই, কোনো কিলাকিলি নেই, কিছু নেই, কিন্তু কোনো সমস্যা নেই আর কি। কিন্তু তারপরেও রেকর্ড হয় না ভাই, লাইভে থাকবেন, সরাসরি ক্লাস করবেন, প্রশ্ন করবেন, ত্যাগ করতে হবে, এমনি হয় না। আমরা ওই দেশের থেকে আইসা কমি আছে পড়েছিলাম দীর্ঘ সময়, বিভিন্ন জায়গায় পড়েছিলাম, এরপরে শিখছি। আপনি ঘরে শুয়ে শুয়ে হেলান দিয়ে পড়বেন আর মনে করবেন যে তুই সব শিক্ষা বলাইছি, মোটে হবে না, বুঝছেন? আমাদের বইয়ের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে বই পাবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া যদি শিখতে চান মোটেও পারবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম এস এম এর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে রূপান্তরযোগ্য এস এম এবং ফেল, ইলমুস সরফের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে শব্দের গঠন এবং রূপান্তর এগুলো যাতে ভুল না হয়, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমাদের কালেমা হচ্ছে 3 প্রকার, এস এম, ফেল, হরফ, এগুলো আমরা জানি। আরেকটা কথা বলি, আমি ক্লাসে এমন কিছু জিজ্ঞাসা করবো না যেটা আমি পড়াই না, এটা আমার মাথায় রাখবেন আপনাদের, ঠিক আছে? আমি এমন কিছু জিজ্ঞাসা করব না ক্লাসে যেটা আমি আগে পড়াইনি। জি, যারা শেয়ার করেছেন ধন্যবাদ, সবাইকে শেয়ার করার অনুরোধ করছি।
যাতে করে আমাদের অন্তত আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তাহাকিকটা অন্তত পারে। আজকে ক্লাস দেখলে আমার মনে হয় যে মানে কোর্স করা লাগবে না, আমি কিছু পরামর্শ দেই, পরামর্শগুলো ক্লাস করলে অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এখন আসেন কথা শুনবো আমরা এই কালেমার ব্যাপারে। আমরা কথা শুনবো কিছু শব্দ, আরবি ভাষার কিছু শব্দ, এসেম, ফেল এবং হরফ। এটা আমরা নাহুতে বিস্তারিত আলোচনা করবো দীর্ঘ সময় আগামী ক্লাস ইনশাল্লাহ। তো আমরা মৌলিকভাবে আমরা আলোচনা করবো কিনা একটু বলে দিচ্ছি। আমরা আমাদের টোটাল আলোচনা কি একটু আমার সাথে বলেন। মাজি, মুজারে, আমর, নাহি। মাজি, মুজারে, আমর, নাহি। মাজিতে অতীতকালে আমরা কেমনে কথা বলবো, বর্তমানে কেমনে কথা বলবো, কাউরে আদেশ কেমনে করব, কাউকে নিষেধ কেমনে করব, আর কিছু ইসমি মুশতাক মুখস্থ করবো, সরফ ক্লিয়ার। এরপরে বাপ মুখস্থ করবেন আপনার পড়া ক্লিয়ারের জন্য, এটা এমনিতেই পারবেন। ওকে, দেখেন এবার আমরা আলোচনায় চলে যাচ্ছি, মূল আলোচনায়। গুরুত্ব দিতে হবে ভাই। আপনি যে সমস্যাটা কি আমরা তো বুঝি, অনেকে চিন্তা করে এগুলো তো সহজ, পারি তো, পড়ছি তো। আরে ভাই এই পড়া দিয়ে হবে না, আপনার পড়ার মতো পড়তে হবে। মানে জীবনে যদি মরণ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে যাতে আপনি পারেন, ওই লেভেলে পড়তে হবে। আজকে জিজ্ঞাসা করছে, কালকে পারেন না, যে কি কোরআন থেকে, হাদিস থেকে, ফিক থেকে, যেখান থেকে আপনার মাজি দিব আপনি বুঝবেন, মুজারে দিবে বুঝবেন, তাইলে আপনি বুঝবেন যে এটা পারলাম। তাহলে আমাদের আলোচনা কি বলছিলাম, মাজি। মাজির আমরা এক্সপ্লেনেশন করে দিছি, অতীতকালীন যে ওয়ার্ডগুলো আছে, যেমন আমি সাহায্য করেছি অতীতে। এখন যে অতীত বুঝে না, বর্তমান বুঝে না, তারা আমি কেমনে বুঝাবো বলে, বাংলাটা বুঝতে হবে অন্তত। ইয়াদ্রিবু, সে প্রহার করেছে বা করবে। আর আমরটা কি, আদেশবাচক শব্দ, তুমি করো। আর নাহি, তুমি প্রহার করো না। ওকে, মাজি হচ্ছে 6 প্রকার। এটা হচ্ছে প্রসিদ্ধ মত। তো আমরা 6 প্রকারটাই এখানে লিখছি, যেহেতু সব বইতে এটাই লেখে। কিন্তু আপনাদের কোনো কাম নেই এগুলা, ঠিক আছে? একবার মুখস্থ করে রাখবেন, কোনো কাজে লাগবে মাঝে মাঝে। যেমন এটা লাগে মাঝে মাঝে, মাঝে ইস্তেমরার এটা, ঠিক আছে? এটা মাঝে মাঝে লাগে। এটা প্রায় সময়, অনেক সময় যে বিভিন্ন সময় ব্যবহার হয়। যদি আমি কেন না লাগে না এটা আমি বলবো। এবং কোনো কোনো গবেষক এখন বলেছেন যে এটার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? কথা বুঝতে পারছেন কি না, যে এটার কোনো প্রয়োজন নেই। ওকে, এরপরে আসেন, এগুলো আমরা পড়বো। যেহেতু আমরা টিচার, এখানে অধিকাংশ টিচার আমি জানি, কারণ আমার কোর্সে অধিকাংশ শিক্ষকরাই ভর্তি হয়। যারা ক্লাসে পড়াইতে পারে না, পরে জানে যে হুজুর ক্লাসে তো পড়াইতে পারি না, ছাত্ররা শুধু জিজ্ঞাসা করে তাহা কি। তো মাদ্রাসার জীবনে, ছাত্র জীবনে তো উল্টাপাল্টা যা করার করছি, এখন হুজুর শিখতে তো হইবে, ঠিক আছে? ওকে, শুক্রিয়া যারা শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। দেখেন, তাহলে আমরা মাজিটা শিখবো, শুধুমাত্র মাজি মুত্তাকটা শিখবো, বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানে বহস প্রত্যেকটা 4টা করে বহস। তো 6টার 6 গুণ কত, লালটাই মনে ভালো লাগে না, 6 গুণ 4, 4, 24 না? তো 24টা থেকে আমরা কয়টা বাদ দিলাম, -20, 5টা বাদ দিয়ে দিচ্ছি নাকি? সহজ না কঠিন? সহজ। যারা পড়তে চান পড়বেন। তাহলে এখনও যদি না পারেন তাহলে আর কী করবো বলেন, এই কয়টা পড়বেন মাঝি, এমনি মুখস্থ করবেন। পরীক্ষায় আসে অনেক সময়, আরে ভাই ভাইবা পড়ে যারা পরীক্ষা নেয় এরাও তো অনেকে পারে না পড়ালেখা। বলবেন যে হুজুর এগুলো বলেন আপনি, বাঁচতেই পারে না, বিশ্বাস করেন পারে না। অনেকে আছে নিজেই বুঝে না কিছু, পণ্ডিত, অতিরিক্ত পণ্ডিতই করে এসে ভাইবা পড়ে শিক্ষার্থীদেরকে কী প্রশ্ন করবে এও বুঝে না, প্রশ্ন করতে জানে না। কী করবে? মাদ্রাসার প্রিন্সিপাল যে করে হোক হয়ে গেছে, টাকা দিয়ে হোক আর যেমনি হোক, এই জন্য ভাইবা পড়ে ওনারা নিয়ে যায়। হে যে টাকা দিয়ে প্রিন্সিপাল হয়েছে তো মানুষ জানে না, প্রিন্সিপাল হয়েছে ভাইবা পড়ে বসে পোলাপাইনটা হুদা, পোলাপাইনের জীবন নষ্ট করে। দেখেন, এখন আমাদের সরফ শেখার জন্য কিছু টার্ম জানতে হবে, পরিভাষা জানতে হবে। যেমন আমরা তো নাম পুরুষ পড়ছি না, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। অথবা আমি যদি একদম বাংলা ভাষায় বলি যে অতীতকালের যে গায়েব, যে অনুপস্থিত আমরা বলি না যে এই ও আসছে, কয় না গায়েব, অনুপস্থিত বলি আমরা। তো এটা হচ্ছে গায়েব, অনুপস্থিত। তো যে নাই এখানে, তারে আপনি কি কি ওয়ার্ড ব্যবহার করবেন তার সাথে? তো এই পরিভাষাটা এখন আর আপনি যদি বলেন যে ভাই আমি তো 1st পার্সন, 2nd পার্সন এগুলো পড়ছি, তো হবে না ভাই।
এই যে মনে করেন এটা হচ্ছে ফার্স্ট পার্সন, কি রে ভাই কি হলো আবার, মনে করেন ফার্স্ট পার্সন, এটা এই যে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে হাজার হচ্ছে সেকেন্ড পার্সন, এটা হচ্ছে থার্ড পার্সন। তো আপনার এই পার্সনগুলো মুখস্থ থাকলে এখন এগুলো বাদ দেন। এখন এরা গায়েব, মুতাকাল্লিম, হাজির। হাজির বুঝেন না যে আছে এখানে, তুমি তোমরা। হ্যাঁ, যদিও ব্যাখ্যা করলে অনেক কিছুই করা যায়, যে আমি বললাম তুমি এই করো সে করো, বিভিন্ন ব্যাখ্যা করা যায়। স্বাভাবিক বোঝানোর জন্য আমি এটা বলি বেসিক ছাত্রদেরকে, ঠিক আছে? কিন্তু ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা আছে। তাহলে আমরা গায়েব যে নাই তারে কেমনে ব্যবহার করবো? তারে যদি বলে এই তুমি কেমন আছো, হে তো নাই, তাহলে তুমি কই কেমনে? তাহলে তাকে সে বলতে হবে, তো সে এর ওয়ার্ডগুলো জানতে হবে। আবার যে মধ্যম পুরুষ অর্থাৎ তুমি তোমরা যেটা, সেটা জানতে হবে। তাহলে আমাদের এই পরিভাষাগুলো একদম কাসুরাতিল ফাতেহা মাথায় রাখতে হবে। গায়েব, হাজির, মুতাকাল্লিম। এখন আপনাকে যদি বলি যে ভাই মুতাকাল্লিম কারে করেন, আপনি বলবেন উত্তম পুরুষ, সে এই সে। আরে ভাই আমি আমরা এলো উত্তম, মুতাকাল্লিম শেষ, ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? হাজির। হ্যাঁ, এরপরে হাজির মানে কি তুমি তোমরা, জাস্ট এটাই। এখন আসেন, এটা কি? গায়েব হচ্ছে যে অনুপস্থিত, সে তারা, বা এই দুইটা ছাড়া, আমি তুমি ছাড়া, অর্থাৎ আমি আমরা তুমি তোমরা ছাড়া যা আছে পৃথিবীতে সব গায়েব। আমি তুমি ছাড়া ভবে আছে যারা, গায়েব তারা। ক্লিয়ার? আমি তুমি ছাড়া ভবে আছে যারা, গায়েব তারা। আমি তুমি ছাড়া, ওকে ক্লিয়ার? এখন এই টার্মগুলো মুখস্থ করতে হবে, কারণ আমি ক্লাসে তো আর এটা বুঝাবো না আপনারে। আমি গায়েব বলবো, আপনি বলবেন হুজুর গায়েবটা কি জন্য, একটু আধা ঘন্টা চিন্তা করতে সময় দেন, লাভ নেই। পরিভাষা কোনো চিন্তা করা যায় না। এখন আসেন, আপনার কাছে যে আসছে সে একজন, তাইলে কি ব্যবহার করবেন? ওয়াহিদ। দুইজন হলে তাসনিয়া, তিনজন হলে জমা, বা বহুজন হলে জমা। তো এটা আপনার মুখস্থ রাখতে হবে। আপনার এখন আর বলবো না ভাই এটা তো একজন বুঝাইছে, এটা ওয়াহেদ, আমি বলবো এটা ওয়াহেদ। হ্যাঁ, এটা ওয়াহেদ। আবার যে আপনার সাথে আসছে বা যার সাথে কথা বলবেন সে পুরুষ, তাহলে তাকে কি বলবেন? মুজাক্কার। মহিলা হলে মুয়ান্নাস। এখন মুজাক্কার মুয়ান্নাস না বুঝলে কিছু করার নেই। এবার আসেন মারুফ, মাজহুল। মারুফ মানে হচ্ছে কর্তা উপস্থিত আছে, মাজহুল মানে উপস্থিত নাই। এই জিনিসটা বুঝতে একটু প্রবলেম হয় শিক্ষার্থীদের। মারুফ কি, মাজহুল কি? কর্তা উপস্থিত আছে মানে হচ্ছে যে কাজটা করছে সে আছে। মনে করেন আমি বললাম জায়েদ, একটু বড় করি দিলে মনে সহজ হবে না? ওকে, মনে করেন আমি বললাম কি জানো, কি জানো, মারুফ মানে কর্তা উপস্থিত আছে। আমি বললাম জায়েদ, জায়েদ মেরেছে, জায়েদ মেরেছে। বলেন এখানে কর্তা আছে কিনা? মারছে যেহেতু আছে, তাহলে সে আছে মানে হচ্ছে জায়েদ, তাহলে কর্তা আছে, তাহলে এটা মারুফ। আমি বললাম জায়েদকে মারা হয়েছে, মারা হয়েছে। এখানে কর্তা আছে কিনা বলেন দেখি? জায়েদকে মারা হয়েছে, কর্তা আছে? অ্যাক্টিভ প্যাসিভ বুঝেন না আপনারা? অ্যাক্টিভ পড়ছেন না? অ্যাক্টিভ প্যাসিভ এগুলা পড়ছেন না আপনারা? সেম কথাই, এটা হচ্ছে প্যাসিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ। দেখি আপনারা উত্তর দেন, কি দেন দেখি। বাইরে উত্তর খুঁজতে খুঁজতে দেখা গেল আজকে রাত্র হয়ে যাবে। আছে? কি প্রবলেম আছে? স্ক্রিনের উপর কোনো প্রবলেম হচ্ছে? এটা এটা কই, কোনো প্রবলেম নেই তো। যাই হোক, কর্তা আছে এখানে। জায়েদকে মারা হয়েছে, জায়েদ মেরেছে, এটা তো কর্তা উপস্থিত আছে, এটা বললাম। এখানে কি আছে কর্তা? আরে ভাই কে মারছে, এটা কি আছে এখানে? বুঝে না রে। এই যে বললাম জায়েদকে মারা হয়েছে, এখানে কে মারছে এটা কি আছে নাকি? নাই তো। তো না থাকলে এটা কেমনে কর্তা উপস্থিত থাকলো? কে মারছে না, জায়েদে তো মাইট দিচ্ছে, যে কেউ একটা মাইট দিছে। তাহলে কর্তা উপস্থিত না থাকলে মাজহুল, থাকলে মারুফ। জায়েদ মারছে, তো জায়েদ নিজে মারছে যেহেতু ঠিক আছে। তো বুঝেন নাই মনে হয় না? আর একটু বুঝাই আমি আপনাদেরকে। সহজ করে কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। হ্যাঁ, সহজ কথা যায় না বলা সহজে, মারুফ মাজহুল আছে না? এটা প্রবলেম হচ্ছে না? এটা কি
বন্ধু এটা কি বুঝতেছি না তো। ওকে গেস তো। ওকে তাহলে আমরা বলি, মনে করেন আই ইট রাইস, মানে আমি ভাত খেয়েছি। তাহলে এখানে কর্তা আছে কিনা বলেন তো? খাওয়ার কাজ যারা দিয়ে হয়েছে সে আছে না? আমি তো আছি। তাহলে এটা কি বলেন তো ভাই? মারুফ। ওকে, এবার আমি বললাম রাইস ইজ ইটেন। ভাত অর্থটা লিখে দিই আমি, দেখেন ভাত খাওয়া হয়েছে। দেখেন আমরা যদি শিক্ষার্থীদেরকে শিখাই রাইস ইজ ইটেন বাই মি, আর ভাই এই বাই মি কি ইংলিশে থাকে? যারা ইংলিশে স্টুডেন্ট আছে আপনারা বলেন, আছে? নেই তো। ওকে, শুক্রিয়া, অনেক ধন্যবাদ যারা রিপ্লাই করছেন। ঠিক আছে, ওকে, শুক্রিয়া। তাহলে বুঝতে পারছেন কিনা, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়েছে। খাওয়া হইলে মানে মাঝুর নাই, কে করছে কাজটা নাই তো। বুঝতে পারছেন? আমি ভাত খাইছি মানে মারুফ আমি আসি। তাহলে এই দুইটা দরকার না, মারুফ মাঝুল। এটাকে আমরা অ্যাক্টিভ প্যাসিভ মনে রাখবো। অ্যাক্টিভ প্যাসিভ সেম কথা, ঠিক আছে? তো আপনি ভাবতেছেন যে, অনেকে ভাবতেছে কি হুজুর, এখানে যদি আমি বলতাম রাইস ইজ ইটেন বাই মি, তো বাই মি থাকলে তো হয়তো। আরে ভাই ইংলিশে কি এটা থাকেনি? আপনি বলেন তো কোন জায়গায় থাকে? এটা ধরে নিতে হয় যে কে খাইছে, এটা চিন্তা করে নিতে হয়। ঠিক, আরবি তো একই অবস্থা। ঠিক আছে, মনে করেন খলিকাল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে। কে সৃষ্টি করছে চিন্তা করে নিতে হয় যে না, কেউ একজন সৃষ্টি করছেন। তাহলে এই যে খুলিকে সৃষ্টি করা হয়েছে মাঝহুল। আবার খলাকা, সে সৃষ্টি করেছেন, তো সে তো আছেই, তাহলে সে মারুফ। ক্লিয়ার? বা খলাক আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তো নিজে আছেন উপস্থিত, তাহলে মারুফ। আবার খলিকা, তাকে সৃষ্টি করা হয়েছে মাঝহুল। ওকে, কিছু বুঝছেন কিনা বলেন তো ভাই? কথা বলতে হবে তো ভাই। জি শুক্রিয়া, বুঝতে হবে। কর্তা আছে, ভাত খাওয়া হয়েছে, কর্তা নেই। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। আপনারা রেসপন্স করতেছেন, অবশ্যই ক্লাস করবেন ভাই। ক্লাস না করলে কিন্তু অনেক বদদোয়া পাইবেন, দোয়া পাইবেন না মোটেও। ক্লাসে থাকবেন এবং আপনাদের মন মতো প্রশ্ন করবেন, যেভাবে সাজানো যায়। নিজেরা প্রত্যেকে দায়িত্বশীল হয়ে যাবেন। পরে নিজে নিজে বোঝানোর চেষ্টা করবেন, আরেকজনকে ফোন দিয়ে নিজে নিজে বুঝাইবেন। অনেকে আছে তো আমি বুঝছি, আরেকজনে বুঝিয়ে লাভ কি? বুঝাইবেন, বুঝাইলে তো লস নেই। ঠিক আছে, এবার আসেন মুসবাত মানফি। মুসবাত মানে কি বলেন তো ভাই? অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। এটা তো বুঝেন নাকি? আমি খেয়েছি, হ্যাঁ বোধক, সরি। আর আমি খাইনি, না বোধক। এখানে আরেক ঘটনা আছে জানেন, আমাদের বইগুলোতে অর্থ কি করে, এক এক খেলা, মানে কি কারণে সরব বুঝেন আপনি দেখেন। অনুবাদ করে কি দেখেন, আমি আপনাদের বই দেখাইতাম, এখন বই দেখালে আবার কবে বইয়ের বদনাম করলেন, আপনার বইয়ের ক্যাম্পেইন করতে যায় আরেকজনের বইয়ের বদনাম করলেন, এই জন্য আমি দেখাইলাম না বই। দেখেন, খেয়াল করেন, আপনি দেখেন এখানে লেখা যায় কি, দরাবা অর্থ থাকে সে প্রহার করলো। আপনি বলেন এটা ঠিক না? সে প্রহার করলো থাকে না সব বইতে? আপনি বলেন তো আজকে পুরো দিনে আপনি কয়বার বলছেন যে সে প্রহার করলো, সে, এটা বলছেন কখনো? তো পুরো দিনে ভাই ব্যবহারই না, এটা তো কেমনে হইলো? আপনি এইভাবে বলেন সে প্রহার করেছে, বলেন এই করলোটা বলা লাগবে কা? বাদ দেন না ভাই, এটা তো ব্যবহার নেই। সে প্রহার করেছে। আবার অনেকে আছে এগুলো নিয়ে উল্টাপাল্টা লেখে, ওই কিছু করার নাই তো, এই সেক্টরের লোক নাই তো কোনো, যে যা পারে চালা দিতেছে। বুঝছেন? আপনি এগুলো বলবেন না করলো টরলো। আমরা বইতে লিখতে হয় কেন ভাই? বইটা তো ভাই আমার কোর্সের শিক্ষার্থীরা শুধু পড়ে না, সবার জন্য তো বই। এই জন্য আসলে আমরা দুঃখিত। হ্যাঁ, কিছু কাজ করতে হয়েছে, বুঝতে পারছেন ভাই? কথা বলেন না, না বোধ। ওকে, তাহলে আমাদের এই একটা সমস্যা, মানে অনুবাদ লিখতে যায় লেখে যে সে করলো, সে সাহায্য করলো, ফালা, ও সরি, সে করলো দিয়ে দেয়, সে করলো।
করলো। এই বেচারা কি রে, সে করলো, সে খেলো, তারা খেলো, সে করলো, তারা করলো, দুইজন করলো, পাঁচজন করলো। আবার মুখস্থ করায় যে সে একজন পুরুষ করলো। হ্যাঁ কি রে, সে একজন পুরুষ করলো, এটা কি কথা? এটা নর্মালি আমাদের বলতে হবে সে করলো শেষ। পুরুষ মহিলা তারা বুঝাই দিতে হবে যে ভাই এই তিনটা হলো পুরুষ, এই তিনটা মহিলা। হেরে যদি মুখস্থই করে সে একজন পুরুষ করলো, এগুলো কি রে, সে একজন পুরুষ করলো, সে একজন পুরুষ, কি জিনিসটা কি? এরপরে আরেক কাহিনী আছে তো। এরপরে দেখেন ইয়ে করে আপনার মনে করেন ফাআলাত লেখে সে একজন স্ত্রী, স্ত্রী করলো। আরে ভাই আমাদের 6-7 পোলাবেন স্ত্রী বলতে বউ বুঝো না, আপনারা কি বুঝেন? তারা স্ত্রী পড়ান লাগবে, তা আপনি তারা মহিলা পড়ান যদি মুখস্থ করতেই হয়। মানে এরকম কিছু জটিল জায়গা তৈরি করে রাখছে। সব বইতে যেমনি লেখা আছে সবাই কপি পেস্ট করে লাগাই দিয়েছে। দুত্তর সরফের একটা বই তো লিখবো, এত টেনশনের কি আছে? বুঝতে পারছেন? সব স্ত্রী পড়া লাগবে করে, ওরে আপনি পড়াবেন যেটা মহিলা, একজন মহিলা এবার মুখস্থ করা লাগবে, সে করলো শেষ। মাথায় ব্রেনে সেটা বুঝিয়ে দেবেন যেটা হলো পুরুষের মহিলার শব্দ। বুঝছেন? আপনারা যখন শিক্ষার্থীদেরকে পড়াবেন একটু সহজ করবেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন করবেন না। ঠিক আছে, বুঝিতে পেরেছেন, পারিয়েছেন? এগুলোর ব্যাখ্যা দিয়ে দিলাম আমি, দরকার নেই, এগুলো আপনারা পড়ে নেবেন। এবার আমাদের কাজ কি, একটু মুখস্থের কাজ আছে এখন। মুখস্থ হচ্ছে এটা, এটা লিখতে হবে এবং মুখস্থ করতে হবে। নেক্সট ক্লাসে দেখবো এটা, এটা ওয়াহেদ মুজাক্কার গয়েব। আপনাকে আমি নাম্বার বলবো, আমার ক্লাসের একটা সিস্টেম আছে, আমি নাম্বার ছাড়া ক্লাস নিই না। অর্থাৎ আমি আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি বলেন যে 1 নাম্বার সিগাটা কি, আপনি বলবেন ওয়াহেদ মুজাক্কার গয়েব। এটা মুখস্থ করবেন, এখন বোঝার কাজ নেই। এটা মুখস্থ হইলে বুঝতে যাবেন, আমি আগেই বলে দিই, এটা মুখস্থ না হইলে বুঝতে যাবেন না। গদ বাঁধা মুখস্থ, প্রথম কাজ হচ্ছে গদ বাঁধা মুখস্থ। যেটা মুখস্থ করতে দেবো সেটা মুখস্থ করবেন, গদ বাঁধা মুখস্থ করে একটু সামনে আগাবেন। আগে মুখস্থ ছাড়া, দেখেন এখানে লিখে দিছি, প্রথমত নাম্বার অনুযায়ী প্রতিটি সিগা এবং অর্থ মুখস্থ করতে হবে। হ্যাঁ, জমা মুতাকাল্লিম আমরা সকল পুরুষ বা মহিলা, গদ বাঁধা মুখস্থ। এরপর বোঝার চেষ্টা করতে হবে। বোঝার চেষ্টা করার জন্য আমাদের পরবর্তী ক্লাস আছে। মুখস্থর ক্ষেত্রে তিনটা করে করতে হবে। যেমন তিনটা দেখো, এই তিনটা প্রথমে করো, ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। এরপরে কি আছে, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। এখন আপনারা যদি কই ভাই, আপনারা যদি কোন হুজুর ওয়াহেদ কি, কারণ পড়ালেখা না করলে যা হয় আর কি, ওয়াহেদ তো আপনি পারবেন না। তো ওয়াহেদ আপনাকে বুঝতে হবে ভাই। আমাদের এই বেসটা তো বেশি আকর্ষণীয় হবে, এই জন্য আমরা তো এটাতে পরীক্ষার সিস্টেম করেছি ইনশাল্লাহ। এবং আমাদের টার্গেট আছে পুরস্কারও দেওয়ার চিন্তা ভাবনা আছে। এবার ওয়াহেদ বুঝতে হবে, ওয়াহেদ মানে একজন, মুজাক্কার মানে পুরুষ, গায়েব মানে কি, আবার তাসনি মানে দুইজন পুরুষ, দুইজন পুরুষ। এটা তো পারলেই আর ওটা লাগবে না, এটা থেকে বুঝে নেবেন, মুখস্থ করে ফেলবেন। তাহলে মুখস্থ হয়ে গেছে কিনা এখন দেখেন, বলুন হুজুর এখনো তো হয় নাই। আরে এটা কি হয়ে গেল, কোথায় গেলাম আমি? ও না, ঠিক আছে, তো টেনশন পড়ে গেছিলাম। এইবার সহজে মনে রাখার জন্য আমাদেরকে মানে পড়া শেষ, এখন এখন আমাদের কাজ শেষ। কি শেষ? মুখস্থ শেষ। মুখস্থর আগে আসলে এখন বুঝবেন না কিছু। এইবার মুখস্থ শেষ হয়ে গেছে। এইবার আমাদের কাজ কি, এবার আমরা এই 6টা সিগা মুখস্থ করবো। প্রথমত ফালা, ফালা, ফালু, তিনটা করে লাল করে দেওয়া আছে। ফালাত, ফালাতা, ফালনা। হ্যাঁ, নম্বর অনুযায়ী গদ্যতে মুখস্থ করতে হবে। হ্যাঁ, সরফের ক্ষেত্রে মুখস্থর কোনো বিকল্প নেই। যেটা মুখস্থ মানে একদম করাই লাগবে সেটাই মুখস্থ করাবো। আপনার ওই হুটহাট সব মুখস্থ করাবো না আমি। তাহলে আপনি এটা মুখস্থ করবেন, এই 6টা একসাথে। এই 3টার প্রথমটা হচ্ছে, এটা একটা প্যাটার্ন করে চার্ট করে এটা আপনি খাতার মধ্যে লিখবেন। এই চার্টটা এটা অবশ্যই লিখতে হবে, এটা আপনার মাথায় ঢুকাইতে হবে যে প্রথম 3টা তো এটা তো পুরুষের। আবার এই যে 6টা, প্রথম 6টা এটা হচ্ছে গিয়ে কি, গায়েব মানে অনুপস্থিত, সে তারা। অনুপস্থিত মানে তার সাথে কথা বলতে হলে সে তারা ইউজ করতে হবে, না লিখে দিস যদিও। হ্যাঁ, এরপরে প্রথম 3টে হচ্ছে পুরুষ, যেটা মুজাক্কার, আর নিচের 3টে হচ্ছে মহিলা। এইভাবে একটু মানে ব্রেনে সেট আপ করে নিতে হবে জিনিসটা। শুধু মুখস্থ করবেন সেটা এমন না, এবার একটু ব্রেনে চার্ট করে ফেলবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আমি এখন কয় নম্বর সিগা ব্যবহার করবো। সে তো পুরুষ, কারণ ব্রেনের যদি সেট আপ না থাকে, আপনার তো কথা বলার সময় চিন্তা করবেন যে ও তো একজন মহিলা, তাহলে 3 নম্বর। চিন্তা করার তো সময় নেই, তাহলে চিন্তাটা আগেই করে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই 4টা অবশ্যই লিখবেন, 4টা লিখবেন। এখন আসেন,
আমরা কথা বলি যেটা হচ্ছে আমাদের 24টা বহসের মধ্যে প্রথম 4টা বহস আমাদের ক্লিয়ার মুখস্থ করতে হবে। 4টা বহস মুখস্থ করবেন, বাকিগুলো পরে যদি কখনো সময় করবেন। 4টা ইসবাত মানে হাবোধক, বহস তো বহস, হাবোধক বহস মানে আলোচনা আর কি, হাবোধক ফেল মাজি মুতলাক মারু স্বাভাবিক সাধারণ ফেল আর কি। তো এটা 4টা মুখস্থ করবেন। আবার নাবোধক, এটা হচ্ছে মাঝুল, মাঝুল তো বুঝাইলাম মাত্র। আর এটা হচ্ছে মারুফ নফি মানে নাবোধক মারুফ আর নাবোধক মাঝুল, 4টা মুখস্থ করবেন। আর যদি পারেন তাহলে পুরাটা মুখস্থ করেন, যারা আগের একটু পড়া আছে তারা পুরা 4টাই মুখস্থ করে ফেলবেন এবং একটা করে লিখে নেবেন, এটাও চার্ট করবেন লিখবেন। ঠিক আছে, আমরা একটা হাতের লেখা গ্রুপ করে দেবো, ওখানে আপনারা হাতের লেখা জমা দিবেন। জমা দেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনাদের লেখাটা ছবি তুলে আমাদের গ্রুপে দিয়ে দেবেন। ঠিক আছে, এখন আবার চিন্তা করুন হুজুর আপনি কি দেখবেন না দেখবেন, দিমই না, তাহলে দিয়েন না আপনার ইচ্ছা। এখন দেখেন, এখন আপনার কাছে কি এই 4টা মুখস্থ করে ফেলবেন। এই 4টা বলতে 4টা বহস, মা ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফাল না, অথবা আপনি এটা দিয়ে মুখস্থ করবেন নাসারা নাসারা নাসারু। আমরা কিন্তু অনুবাদ সব নাসারা দিয়ে করছি। ঠিক আছে, আর এই করলো দিয়ে অনুবাদ পড়বেন না, দিয়ে রাখছি কারণ অনেক ক্ষেত্রে আবার করলোর ব্যবহার আছে, একদম নাই তা না, একদম কদাচিৎ কিছু কিতাবের অনুবাদ করতে গেলে করলো দিয়ে অনুবাদ করা লাগে, কিন্তু স্বাভাবিক ব্যবহার নেই আর কি, এই জন্য বললাম। তাহলে আমরা 4টা মুখস্থ করে ফেলবো। ওকে ওকে, তাহলে আমাদের আজকের পড়াটা হচ্ছে সিগাগুলোর যে মুখস্থ করা। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের একটা চার্ট আমরা দিলাম, কোনটা পুরুষ, কোন 3টা পুরুষ, কোন 3টা মহিলা, ফালা ফালা মুখস্থ করা এবং ফেলে মাজির প্রথম 4 প্রকার, অর্থাৎ 24টা প্রকারের প্রথম 4 প্রকার আপনি মুখস্থ করবেন যতটুকু পসিবল হয়। ঠিক আছে, এরপর আমরা নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের পরামর্শ দেবো এবং আপনাদের কিছু কাজ করাবো আপনাদেরকে দিয়ে। অ্যাক্টিভ থাকবেন। 3 মাস আপনি আপনাদেরকে সময় নিলাম আপনাদের কাছে, যে 3টা মাস আমাকে সময় দেন, ইনশাল্লাহ একটা জীবনের পরিবর্তন আসবে এবং আপনারা নিজেরাও অনেক ভালোভাবে কাজ করতে পারবেন সারা দেশ ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই কথাই থাকলো। আপনাদের কোনো কথা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখবেন, লিখে রাখবেন। বিশেষ করে ফজরের নামাজের পরে আমি কথা বলি সাধারণত। 1837456914 এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কথা বলতে পারবেন। বিশেষ করে ফজর নামাজের পরে আমি কথা বলি, অন্যান্য সময় আমার ছাত্ররা কথা বলে, বা কল দিয়েও কথা বলতে পারবেন। ঠিক আছে, কিন্তু সেটা ফজরের পরে সাধারণত আমি কল রিসিভ করি। আর অন্যান্য সময়ও যে কোনো সময় যে কোনো প্রয়োজনে মেসেজ করলেই রিপ্লাই পাবেন, বা সমস্যা থাকলে জানাতে পারবেন ইনশাল্লাহ, আমাদের বইয়ের জন্য হোক, কোর্সের জন্য হোক, যে কোনো বিষয় ইনশাল্লাহ। তো আজকে এই কথাই থাকলো, আমরা নেক্সট ক্লাসে আপনাদের এই পড়াগুলো শুনবো। আমাদের ক্লাসের রুটিনটা আশা করি আপনাদের জানা আছে, প্রত্যেকের ইউটিউব ফেসবুক সব জায়গায় দেওয়া আছে। আমাদের সপ্তাহে সরফের ক্লাস হচ্ছে 2টা এবং নাহুর ক্লাস হচ্ছে 3টা, মোট 5টা লাইভ ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের উপর আমরা ধারাবাহিক প্র্যাকটিস ক্লাস দেবো টপিক শেষ হইলে ইনশাল্লাহ। তো আজকে এই কথাই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।